আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জাওয়াদ আছি তোমাদের সাথে। আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের অধ্যায় 5, তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, এই কনসেপ্ট নিয়ে আজকের আমাদের পুরো বেসিক অংশটা। এক্ষেত্রে লাস্ট লেকচারটা এই অধ্যায়ের অর্থাৎ প্রথম যে লেকচারটা আমরা নিয়েছিলাম, আমরা শেষ করেছিলাম স্বকীয় আবেশ গুণাঙ্ক এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক বোঝার মাধ্যমে। সেখানে আমরা স্বকীয় আবেশ প্রসেসটা এবং পারস্পরিক আবেশ প্রসেসটাও কিন্তু বুঝেছি। আজকে আমরা শুরুই করব ট্রান্সফরমার দিয়ে, অর্থাৎ ট্রান্সফরমার যে আমরা ব্যবহার করছি, স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, সেগুলো ব্যবহার করার পাশাপাশি আমরা এই ক্ষেত্রে গড় মান, শীর্ষ মান এবং পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট, এগুলোর ব্যাপারেও ইন ডিটেলস পড়ে ফেলবো, যাতে কিনা আমাদের এই পুরো অধ্যায়টা শেষ হয়েছে এবং আমরা ডিটেলে বুঝতে পারি এখান থেকে প্রশ্নগুলো আসছে কিভাবে। তাহলে আমি আর দেরি না করে ক্লাসটা শুরু করে ফেলছি। সবার প্রথম এখান থেকে প্রশ্নের কনসেপ্ট আমাদের আজকে তাহলে কি কি, সেটা হচ্ছে ট্রান্সফরমার আমরা হিসাব করব, এবং সেই ট্রান্সফরমারের পাশাপাশি আমরা হিসাব করব দিক পরিবর্তী প্রবাহ যে আছে সেটার জন্য তাদের মানগুলো কতটুকু করে হবে। বুঝতে পারছি দুটোর গুরুত্বই 3টা স্টার করে দেওয়া আছে, অর্থাৎ দুইটার জন্যই আমাদের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি দেখতেই পাবে প্রশ্নগুলো কেমন করে আসছে। এক্ষেত্রে সবার প্রথম আমরা যদি টপিকটার কথা বলি, ট্রান্সফরমার কিভাবে কিভাবে ভার্সিটিতে এসছে বা কোন কোন ভার্সিটিতে এসছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আসতে দেখছি খুব বেশি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা ইউনিভার্সিটিতেও আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা ইউনিভার্সিটিতে খুব বেশি পরিমাণে এখান থেকে প্রশ্ন আসছে। রিটেন এখন পর্যন্ত এখানে প্রশ্ন আসেনি, কিন্তু আমার মতে তোমাদের ব্যাচের জন্য যেহেতু এটা প্রশ্ন আসেনি, এটা একটা অপরচুনিটি। তোমরা যদি এটা খুব ভালো করে পড়ে যাও, এখান থেকে রিটেন আসলে সবার প্রথম ব্যাচ তোমরাই হবে যাদের রিটেন এখান থেকে আসছে, এবং এটা রিটেনে আসার মতো একটা টপিক, ঠিক আছে? এবং গুরুত্ব এই জায়গাটায় প্রত্যেকটার জন্যই কিন্তু বর্তায়, তাই আমরা এখানে খুব ভালো মতোই খেয়াল করব যাতে কি আমরা টোটাল অংশটা বুঝতে পারি। তাহলে সবার শুরুর অংশটায় একটা ট্রান্সফরমার নিয়ে যখন আমরা পড়াশোনা করব, তার ফর্মুলা এবং কনসেপ্ট কি কি আছে সেটার দিকে খেয়াল করি। একটা ট্রান্সফরমার কাজ করে সর্বদা মাথায় রাখতে হবে এসি ভোল্টেজ নিয়ে, ঠিক আছে? এটা কিন্তু ডিসি তে কাজ করে না, সো এটা কাজ করছে এসি ভোল্টেজে। এই এসি ভোল্টেজে যে কাজ করছে সেই ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যেই ক্ষেত্রে বিভব বা তড়িৎ প্রবাহ এগুলো ইনপুট দিচ্ছি, সেটাকে আমরা কোন কুণ্ডলী বলছি? আমরা বলছি মুখ্য কুণ্ডলী। এবং মুখ্য কুণ্ডলীর বিভবটা বা ভোল্টেজটাকে আমরা বলছি ইপি। পাক সংখ্যাকে আমরা বলে ফেলছি এনপি। রোধ বা রেজিস্ট্যান্স এটাকে বলে ফেলছি, সেটা হয়ে যাচ্ছে আরপি। এবং প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহ, কারেন্ট ফ্লো, সেটা হয়ে যাচ্ছে আইপি। একই সাথে সেই প্রবাহটা দেওয়ার কারণে এই যে তুমি মুখ্য কুণ্ডলীর কথা বলছো, সেই মুখ্য কুণ্ডলীর এই অংশটায় মানটা দেওয়ার কারণে গৌণ কুণ্ডলী যেটা আছে, এটা মুখ্য কুণ্ডলী এবং এটা গৌণ কুণ্ডলী। এই মুখ্য আর গৌণ কুণ্ডলীর মধ্যে মানগুলো কি কি আছে সেগুলোই আবার আমরা দেখতে পাচ্ছি যে গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে পরিবর্তী বিভবটা হচ্ছে গিয়ে ইএস, সেকেন্ডারি তাই এস দেওয়া আছে। আর প্রাইমারির জন্য সেখানে পি দেওয়া ছিল। পাক সংখ্যা সেখানে দিয়ে দেওয়া আছে এনএস। রোধ বা রেজিস্ট্যান্স দিয়ে দেওয়া আছে আরএস। এবং প্রবাহ দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে আইএস। হলে শক্তির নিত্যতা সূত্রানুসারে আপনি যখন যতটুকু ক্ষমতা আপনি ইনপুট দিবেন, আমরা জানি আমি ঠিক ততটুকু ক্ষমতায় কি করব, বাইরে এসে এই জায়গাটায় পাচ্ছি। তো অর্থাৎ এই জায়গাটায় যতটুকু তুমি কাজ করছো, সেটা কি তুমি এই জায়গাটায় কি তার রূপান্তর দেখতে পাবে। তো আমরা যদি ইপি ইজ ইকুয়ালস টু আইপি এই কথাটার কথা বলি, অর্থাৎ এই জায়গাটায় পাওয়ার ইনপুট এবং পাওয়ার আউটপুট সেটার কথা আমরা বলছি, তাহলে ইপি ইন্টু আইপি, ওই যে আমরা জানতাম পি ইজ ইকুয়ালস টু কি, ভিআই, সেখান থেকেই কি আমরা ইআই লিখতে পারতাম। এখানে কিন্তু ফর্মুলাটা যে ডাইরেক্ট লিখেছে সেটা এই লাইন থেকেই লিখেছে। তারপরে আমি যদি ইপি বাই ইএস লিখি, আমি লিখতে পারি আইএস বাই আইপি। এবং আমরা 9-10 থেকে এই বিষয়গুলো খুব ডিটেলে পড়ে এসেছি যে ট্রান্সফরমারের জন্য আমরা মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলীর মধ্যে কোথায় কোন ফর্মুলাগুলো ব্যবহার করব। তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বাই গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, সেটা হচ্ছে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বাই মুখ্য কুণ্ডলী তড়িৎ প্রবাহ। একই সাথে মুখ্য কুণ্ডলীর জন্য পাক সংখ্যা, সেটাকে যদি আমরা এনপি দ্বারা প্রকাশ করে থাকি, গৌণ কুণ্ডলীর জন্য হবে এনএস দ্বারা। এর সাথে কিছু বইতে রোধের সম্পর্কটা ডিটেলে বলে দেওয়া নেই, আমি তোমাদের ফর্মুলার জন্য এখানে ডিটেল লিখে দিয়ে রাখলাম, যাতে কিনা তোমরা পরীক্ষায় একেবারে ব্যবহার করতে পারো সাথে সাথে। সেটা হচ্ছে গিয়ে রুট ওভার রোধের সাথে সম্পর্কটা আরপি বাই
আরএস। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটায় বসাচ্ছি যে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী পিআরএস বোঝানো বোঝানো যে হয়েছে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল, তার জন্য এই পিআরএস এর ব্যবহারটা। এরপর আমাকে বলে দিয়েছে আমি যদি কোনোভাবে দেখি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেড়ে গেছে মুখ্য কুণ্ডলীর তুলনায়, তাহলে আমি বুঝে নিব এই ট্রান্সফরমারটা হচ্ছে একটা আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার। যদি ঠিক তার উল্টাটা হয়, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাটা কম, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাটা বেশি, তাহলে সেই ক্ষেত্রে বলতে পারবো ট্রান্সফরমারটা অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। বোঝা গেছে ব্যাপারটা? যখন আপনার কাছে এই অংশটা ক্লিয়ার হয়ে গেল, আপনি বুঝলেন যে ট্রান্সফরমার থেকে আমার কেমন কেমন ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তাহলে আমরা সবার প্রথম একটা প্রশ্ন চলে যাই। একটা আরোহী ট্রান্সফরমারের কথা আপনাকে বলে দেওয়া আছে, ঠিক আছে? আপনি আরোহী ট্রান্সফরমারের মধ্যে ভোল্টেজ দিয়েছেন, সেই ভোল্টেজটা তাহলে কি হয়ে যাবে? আপনার ইনপুট ভোল্টেজ, এটাকে আমি প্রাইমারি কয়েলের ইপি বলে নিচ্ছি। আপনি যে ইপিটা দিয়েছেন, আপনি তারপরে কি করবেন? আপনি আউটপুট পাবেন। সেই আউটপুটটা যে পাচ্ছেন, তাহলে সেই তড়িৎ প্রবাহটা আপনি এই জায়গাটায় পেয়ে যাচ্ছেন আইএস, সেকেন্ডারি কয়েল থেকেই আপনি আউটপুটটা পাচ্ছেন। এই পাওয়া যায় লেখা দেওয়া। এরপরে বলছে কুণ্ডলীর পাক সংখ্যা 1:10। কুণ্ডলীর পাক সংখ্যা 1:10 বলতে কি বোঝাচ্ছে? এনপি বাই এনএস, এটার ভ্যালু বলে দিয়েছে 1:10। ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের মানটা কতটুকু হবে এটা আপনার কাছে জানতে চাইছে। জাহাঙ্গীরনগরের 19-20 এই প্রশ্নটায় আমি এতটুকু বলতে পারি, ইপি বাই ইএস, সেটাকে আমরা লিখতে পারতাম আইএস বাই আইপি ইকুয়াল টু এনপি বাই এনএস। এখন আমি ডাইরেক্ট মান বসাচ্ছি। ইপি এটা দিয়ে দেওয়া আছে 220, ইএস এর মানটা দিয়ে দেওয়া নেই। এনপি বাই এনএস এটার মান দিয়ে দেওয়া আছে 1/10। তাহলে ইএস এর মানটা এই জায়গাটায় হয়ে যাবে 2200 ভোল্ট। আমার মানটা চলে আসলো এই জায়গাটায়। এখন আমাকে বলেছে তুমি যেভাবেই হোক মুখ্য কুণ্ডলী তড়িৎ প্রবাহটা বের করো। তো আমি তো এখান থেকে ডাইরেক্ট এটাও লিখতে পারতাম যে ইপি বাই ইএস ইজ ইকুয়ালস টু আইএস বাই আইপি। ইপি তে ভ্যালু কতটুকু দেওয়া আছে সেটা আমাদের জন্য দেখতে হতো। ইপি তে দেওয়া আছে 220, ইএস এ দেওয়া আছে 2200। আইপি তে মুখ্য কুণ্ডলীর এই অংশটায় তড়িৎ প্রবাহের মানটা জানতে চেয়েছে, আর আইএস এ দেওয়া আছে 4। আইপিটা আমার কাছে জানতে চাইলো, আমি এখানে দেখতে পাচ্ছি 10। তাহলে আইপি এর ভ্যালুটা আমি এই জায়গাটায় পেয়ে যাচ্ছি 4 × 10, তার মানে 40 অ্যাম্পিয়ার। তাহলে প্রাইমারি কয়েল বা বাংলায় বললে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মানটা চলে আসছে 40 অ্যাম্পিয়ার। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19-20 একটা প্রশ্ন এবং বড় একটা রিটেন প্রশ্ন, ম্যাথমেটিক্যালি তুমি এখানে মান বসিয়েছো, তাই এটা বোঝার জন্য আমি তোমাকে 10 সেকেন্ডের মতো সময় দিচ্ছি। তুমি দেখো আমার মান বসানোগুলো তুমি বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, আমাদের যেহেতু এই অংশটা মোটামুটি দেখে এখন বোঝা যাচ্ছে যে আমি ফর্মুলায় মানগুলো কিভাবে বসাবো বা কি কি অংশ হচ্ছে, তারপরে আমি এবার একটু সামনের দিকে আগাচ্ছি। আমাকে বলছে একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজটা কতটুকু। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ যখন বলে দেওয়া থাকে আমরা জানি সেটা হচ্ছে গিয়ে ইপির মানটা আমাকে বলে দেওয়া থাকে। তড়িৎ প্রবাহটা কত সেটাও বলে দিয়েছে, তার মানে কি এই তড়িৎ প্রবাহটা হচ্ছে গিয়ে ওই অংশের মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের মানটা কত সেটা বলে দিয়েছে। গৌণ কুণ্ডলীর ভোল্টেজটা আমাকে বলে দিয়েছে, তার মানে ইএস টা বলেছে এতে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তার মানে আমি ফর্মুলা পারতাম ইপি বাই ইএস ইজ ইকুয়ালস টু আইএস বাই আইপি। তাহলে আইএস এর ভ্যালুটা যখন আমি বের করব, আমি লিখতে পারবো ইপি বাই ইএস ইন্টু আইপি। ইপি বলে দিয়েছে কত? ইপি বলে দিয়েছে 10, তাহলে আমি মানটা লিখে দিচ্ছি এই জায়গাটায়। ইপি দিয়ে দিয়েছে 10 ভোল্ট, ইএস দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 20 ভোল্ট, এবং আইপি সেটা বলে দিয়েছে 4। তাহলে এটা হয়ে যাচ্ছে 2, তাহলে এটা হয়ে যায় 2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি নাম্বারটা। তাহলে খুলনা ভার্সিটির
19-20-এর এই ম্যাথটায় আমরা মান বসানোর মাধ্যমে কিন্তু বুঝতে পারলাম যে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মানটা কতটুকু আসতে হতো মেইন ফর্মুলা থেকে মান বসিয়ে। তাহলে একটু খেয়াল করে তুমি দেখো 5 সেকেন্ড, তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আমাদের যেহেতু মানটা এবার দেখে বোঝা গেছে, এবার আমরা একটু সামনের দিকে আগাই। একটা আদর্শ ট্রান্সফরমারের মুখ্য আর গৌণ কুণ্ডলীর পাকের সংখ্যা আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে 1000 এবং 100। তার মানে আমি যেই জায়গাটাতেই এনপি বাই এনএস লিখতে পারবো, সেখানে আমি মান বসাতে পারবো 1000/100। বলে দিয়েছে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মান, তড়িৎ এতটুকু 1 অ্যাম্পিয়ার প্রবাহিত হলে গৌণ কুণ্ডলীতে কতটুকু তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তাহলে মুখ্য কুণ্ডলীর মানটা সেটা হচ্ছে গিয়ে আমরা জানি আইপি, আর গৌণ কুণ্ডলী আইএস, এটার মানটা বলে দিয়েছে 1। আমি কাটাকাটি করলে এখানে পেয়ে যাই 10। তার মানে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের মানটা হয়ে যাবে 10 অ্যাম্পিয়ার। এবং এটা আমাদের জন্য কিন্তু দেখে এখন খুব সহজে বুঝে যাওয়া যাচ্ছে, যেটা কিনা হচ্ছে বি নাম্বার অ্যান্সারটা। তাহলে ঢাকা ভার্সিটির 16-17 যে প্রশ্ন, সেটা ক্যালকুলেশনে কিন্তু অলরেডি সঠিক উত্তরটা আমরা মান বসিয়ে বের করে ফেলতে পারতাম। যেহেতু ম্যাথমেটিক্যাল একটা অংশ, তুমি 5 সেকেন্ড দেখে একটু চিন্তা করো তুমি ব্যাপারটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, ঠিক আছে। আমরা যেহেতু এই মানগুলো ব্যবহার করেছি, এবার একটা থিওরিটিক্যাল প্রশ্ন আমরা দেখি। যে ট্রান্সফরমার নিয়ে তো অনেক পড়েছি, এবার এটা কোন প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই প্রশ্নটা। নিচের কোনটার উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা হয়? আমরা জানি সেটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকের যে আবেশ আছে, যেটা আমরা এর আগের লেকচারে লাস্টের দিকে পড়েছিলাম, সেই বিদ্যুৎ চুম্বক আবেশটাকে ব্যবহার করে আমরা ব্যবহার করে থাকি এবং সেটাকে তৈরি করে থাকি ট্রান্সফরমার রূপে। সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17-18 প্রশ্ন, থিওরিটিক্যাল প্রশ্ন। যেহেতু আমরা বুঝে গেছি, আমরা এবার একটু সামনের দিকে আগাই। তোমাকে বলেছে একটা আদর্শ ট্রান্সফরমারের মুখ্য আর গৌণ কুণ্ডলীর পাকের সংখ্যা 200 এবং 100। তার মানে আমি যেখানে এনপি বাই এনএস লিখতে পারবো, আমি সেখানেই বলতে পারবো এটা হয়ে যাবে 200, এটা হয়ে যাবে 100। বলছে মুখ্য কুণ্ডলীতে আপনি একটা ভোল্টেজ প্রয়োগ করেছেন, তার মানে ইপি ভোল্টেজ প্রয়োগ করেছেন। গৌণ কুণ্ডলীতে কত বিভব প্রয়োগ হবে, তার মানে ইপি যেখানে লিখছি বা ইএসও লিখতে পারি, ইপিতে ভ্যালু আপনি দিচ্ছেন হচ্ছে গিয়ে 50 ভোল্ট। তাহলে এটার মানটাকে যদি আমি 2 বলে দিতাম, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 50। তাহলে আমি এই জায়গাটায় ইএস এর ভ্যালুটা লিখতে পারতাম, ইএস ওই পাশে চলে গেছে, 2 নিচে চলে এসেছে, তাহলে 50/2, অ্যান্সারটা চলে আসতো 25 ভোল্ট। ঠিক আছে। তবে এই যে ম্যাথটা করলাম, এই এত বড় ম্যাথ করার পরও আমার অ্যান্সারে কিন্তু আমি দাগাবো ডি নাম্বারটা। বলতে পারো ভাই আপনি এত বড় ম্যাথ করে 0 কেন দাগাইলেন, অ্যান্সার তো 25 ভোল্ট আসছে। হয়তো অ্যান্সার যদি কিনা এইটা এসি কারেন্ট ব্যবহার করত। এই জিনিস কি ব্যবহার করেছে, এই যে দেখো লাল কালির এই পার্টটা, খুব সাবধান, এই কারণে নোটের মধ্যে আলাদা করে দিয়ে রেখেছি। ডিসি কারেন্ট যখন ব্যবহার করবে তখন কিন্তু আমার এই জায়গাটায় কাজ করছে না, এটা ট্রান্সফরমার কাজ করে কিসে, এসি কারেন্টে। তাহলে তোমার রেজাল্টটা হয়ে যাবে 0 ভোল্ট। খুব সাবধান এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, মান দেখেই মান খালি বসাবার চেষ্টা করো না, বরং দেখবে যে যদি মানটা আসলো এসি কারেন্টে দিত তাহলে অ্যান্সারটা হতো। বাট এখানে কিন্তু এসি কারেন্ট না, এখানে ব্যবহার করেছে ডিসি কারেন্ট। সো এই জায়গাটায় একটু সাবধানে আমাদের অ্যান্সারটা করতে হতো। তারপরে একটা ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের দ্বিগুণ, আমাকে এটা বলে দিয়েছে। ঠিক আছে। বলছে গৌণ কুণ্ডলী আর মুখ্য কুণ্ডলী পাক সংখ্যার অনুপাতটা। ব্যাপারটা কিভাবে বলছে, একটা ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ তাহলে আমি বলতে পারি ইপি বাই ইএস, আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের দ্বিগুণ। তাহলে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের দ্বিগুণ, আউটপুট ভোল্টেজ হচ্ছে ইএস সেকেন্ডারি কয়েলের,
আর প্রাইমারি কয়েল বা মুখকুণ্ডলী সেটা হচ্ছে ইপি। ইএস ইপির 2 টাইমস, তাহলে আমি হাফ এ পাশে লিখতে পারলাম। এটার ফর্মুলা আবার কি? আমরা জানি এনপি বাই এনএস। আমাকে বলেছে গৌণ কুণ্ডলী আর মুখ্য কুণ্ডলী পাক সংখ্যার অনুপাত কত। তার মানে গৌণ কুণ্ডলী লিখতে হলে উপরে লিখবো কত, এনএস, আর মুখ্য কুণ্ডলী লিখবো এনপি, হয়ে যাবে 2/1। তাহলে এটাই হচ্ছে কি আমাদের রেজাল্ট হয়ে গেল, ডি নাম্বারটা। আই হোপ তোমার কাছে এই ব্যাপারটা এখন ক্লিয়ার আছে। তাহলে ম্যাথমেটিক্যাল একটা পার্ট যেহেতু, তুমি এটার দিকে ভালো করে লক্ষ্য করো এবং দেখো তুমি এটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আমরা যেহেতু ম্যাথমেটিক্যাল এই পার্টটা দেখে মোটামুটি ক্লিয়ার হয়ে বুঝতে পারলাম যেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। এবার আমরা একটু সামনের দিকে আগাচ্ছি। আমাকে বলছে আপনি উচ্চ বিভবের এসি লাইন ব্যবহার করছেন, ঠিক আছে, তার মানে ক্যালকুলেশন করতে পারবো। সরবরাহ লাইন থেকে নিম্ন বিভব সরবরাহ লাইনে কোন ধরনের যন্ত্র ব্যবহার করা হয় না? আরোহী স্টেপ আপ, মানে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার যেটার কথা আপনি বলেন না কেন, সেটা কিন্তু নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কনভার্ট করে। আর এখানে বলছে উল্টাটা, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তার মানে এইটা ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে অবরোহী ট্রান্সফরমার। এবং এই ট্রান্সফরমার তৈরির জন্য বিভিন্ন রকম বৈদ্যুতিক তার, সুইচ, এগুলো তুমি ব্যবহার করতেই পারো। তাহলে অ্যান্সারটা হবে কি, ব্যবহার করা যাবে না আরোহী ট্রান্সফরমার। ব্যাপারটা আই হোপ তোমার কাছে ক্লিয়ার আছে, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17-18 দিকে প্রশ্ন এসেছিল। তাহলে এই ব্যাপারটা যদি আমি ক্লিয়ার হয়ে থাকি, আমি এবার সামনের দিকে আগাই। কোন দুইটা ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাতটা আমাকে বলেছে 1:4। সেগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাতটা কত সেটা আমার কাছে জানতে চেয়েছে। একটু বোঝার চেষ্টা করেন। আমরা জানি তড়িৎ প্রবাহের সাথে পাক সংখ্যার অনুপাতটা হচ্ছে ব্যস্তানুপাতিক। বলতে পারেন আপনি ব্যস্তানুপাতিক বললেন কিভাবে ভাইয়া? কারণ আপনি ফর্মুলা পড়েছেন আইএস বাই আইপি ইকুয়াল টু এনপি বাই এনএস। তাহলে দেখেন এটার সাথে এইটার রিলেশনটা কিভাবে আছে, ব্যস্তানুপাতিক হারে আছে। তাহলে ব্যস্তানুপাতিক যদি হয়, এটা হচ্ছে 1/4, তাহলে তড়িৎ প্রবাহের অনুপাতটা কত হয়ে যাবে, লিটারালি উল্টে যাবে। 1/4 এর উল্টাটা কি, 4/1। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এইটা, একদম লিটারালি উল্টো, ইনভার্স। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে বি, 4:1, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17-18 প্রশ্ন আমাদের এই ক্ষেত্রে কাজ করেছে। ঠিক আছে, যেহেতু আমরা এই ব্যাপারটা বুঝে গেছি, আমরা এবার খেয়াল করি আমাদের এখানে শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। দেখতেই পাচ্ছেন এটা খুলনা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই চারটাতেই এসছে। একটা আদর্শ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বলে দিয়েছে। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ মানে আমাকে ইপি এর ভ্যালুটা বলে দিয়েছে। বলল প্রবাহ মাত্রাও আমাকে এর ক্ষেত্রে জানিয়ে দিয়েছে। তাহলে প্রবাহ মাত্রা আর যদি আমাদের মান বলে দিত ইপি বাই ইএস, আইএস বাই আইপি। ইপি আমাকে বলে দিয়েছে সেটা হলো 15 ভোল্ট, এবং আইপি আমাকে বলে দিয়েছে প্রবাহ মাত্রা সেটা 3 অ্যাম্পিয়ার। বলছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যদি আমাদের 25 ভোল্ট হয়, তবে গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রাটা কত। তাহলে আইএস এর মানটা কত, আমি এই জায়গাটায় তাহলে গুণ দিয়ে দিচ্ছি, 15 × 3 ডিভাইডেড বাই কত, 25। 3×15 = 45, 45/25। তাহলে আমি এই জায়গাটায় লিখতে পারছি এটা হচ্ছে 45, এটা হচ্ছে 25। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে এটা হয় 9, এটা হয় 5। তাহলে এর পরের লাইনে আমি কিন্তু ইজিলি লিখতে পারতাম যে 5, এটা হচ্ছে গিয়ে 1, আর তারপরে হয়ে যায় 4 বাকি থাকে। মানে আপনি যদি ভাগটাকে আমি হাতে হাতে আপনাদের করে দেখিয়েও দেই, 5 এখানে বসালাম, এখানে থাকলো 4, দশমিকের জন্য একটা শূন্য বসাতে পারলাম, 5×8 = 40। তাহলে আমাদের অ্যান্সারটা এই জায়গাটায় হয়ে গেল 1.8 অ্যাম্পিয়ার, যেটা কিনা আমাদের ডি নাম্বার অপশনের অ্যান্সার। ম্যাথমেটিক্যাল একটা পার্ট, হাতে হাতে ক্যালকুলেশন করতে হয়, 4টা বিশ্ববিদ্যালয় এসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠান্ডা মাথায় তুমি একটু 5 সেকেন্ডের মতো খেয়াল করো, যাতে কিনা তুমি ম্যাথমেটিক্যাল পার্টটা বুঝতে পারো। তারপরেই আমরা সামনে পরিবর্তী প্রবাহের থিওরিতে ঢুকে যাব।
ঠিক আছে, তোমার কাছে যেহেতু এইবার এই বড় ম্যাথটা ক্লিয়ার আছে, আমি এবার সামনের থিওরিতে চলে যাচ্ছি। তার মানে আমাদের ট্রান্সফরমার থেকে এই পর্যন্ত যত ধরনের ম্যাথ আসলো, আমি বুঝতে পারলাম চারটা বিষয়কে সম্মিলিত করেই আমার সারা জীবন ম্যাথ আসবে। মুখকুণ্ডলী আর গৌণ কুণ্ডলীর বিভব আসবে, তড়িৎ প্রবাহ আসবে, পাক সংখ্যা আসবে, এবং তাদের রোধ আসবে। তাদের এই অনুপাতের ফর্মুলাটা থেকেই আমাদেরকে কিন্তু বারবার ম্যাথ দিতে থাকবে। এবং কোন ধরনের এটা ট্রান্সফরমার, এটা কি স্টেপ আপ ট্রান্সফরমার নাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার, আপনি কিন্তু কুণ্ডলীর পাক সংখ্যা এবং তারা যে বিভব তড়িৎ প্রবাহের পরিবর্তন করছে সেখান থেকে দেখেই বলতে পারছেন। তাহলে চলেন আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। দিক পরিবর্তী প্রবাহ, বুঝতেই পারছেন দিক পরিবর্তী প্রবাহটা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চিটাগাং বিশ্ববিদ্যালয় তিনটাতেই বারংবার এসছে, এবং এখন পর্যন্ত এটা থেকে রিটেনের কোনো প্রশ্ন আসেনি। তার মানে এটা আপনার জন্য একটা বিরাট বড় অপরচুনিটি, যে আপনি এটা ভালো করে খেয়াল করলে এখান থেকে প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন। তাহলে গুরুত্বের ভেতরে এই জায়গাটায় তিনটা স্টার দিয়ে দেওয়া আছে, যাতে কিনা আপনি বুঝতে পারেন যে এই অংশে আমার অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। আমি তাহলে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সবার প্রথম, দিক পরিবর্তী প্রবাহ যখন বলেছে, এসি প্রবাহের জন্য ফর্মুলাটা আমরা ব্যবহার করছি অল্টারনেটিং কারেন্ট ই ইজ ইকুয়ালস টু ই নট। ই নটটা হচ্ছে এই জায়গাটায় আমরা জানতাম যেটা হচ্ছে শীর্ষমান যেটা আছে, সেই শীর্ষমানটা আমরা ব্যবহার করছি। ই ইজ ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ব্যাপারটা সেম, আই ইজ ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। বলছে ওমেগার ভ্যালু হচ্ছে গিয়ে টোয়াইস পাই এফ, আবার এফ হচ্ছে কম্পাঙ্ক, এফ আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক লেখা যায় 1/t। আবার টি এর ফর্মুলা আমরা জানতাম, যে আমরা যদি টি এর ফর্মুলাটা আলাদা করে লিখতে চাইতাম তখন কিন্তু লিখতে পারতাম যে টি ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, টি ইজ ইকুয়ালস টু টোয়াইস পাই বাই ওমেগা। তাহলে দেখেন, আমাদের যদি এভাবে করে মান লিখতে হতো, যে টি এর মানটা আমি একটু ঠিক করে দেই, টি এর মানটা টি ইজ ইকুয়ালস টু, এখান থেকে কিভাবে পেয়েছিলাম আপনারা যেটা পরিচিত সবার প্রথম আপনারা পড়েছেন, সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু টোয়াইস পাই বাই টি। এটা আপনাদের সবার আগে পড়েছেন। সেখান থেকে আবার বলতে পারেন 1/t, যেহেতু ওমেগার ভ্যালু আমরা লিখতে পারতাম টোয়াইস পাই এফ, আবার এফ এর ভ্যালু লিখতে পারতাম ওমেগা বাই টোয়াইস পাই। সেখান থেকে টি এর ভ্যালুও লিখতে পারতাম টোয়াইস পাই বাই ওমেগা। তো এই চারটার যে কোনো একটা সাধারণত পরীক্ষায় আসে, যে নিচের কোন সূত্রটা সঠিক, একটু পরে দেখতে পাবেন, এই কারণে এটা লিখিয়ে দিলাম। এরপরে আমাদেরকে বলছে যে আপনি যখন পূর্ণ একটা চক্রে যাবেন, সেই পূর্ণ চক্র বলতে কি বুঝিয়েছে, আপনি অল্টারনেটিং কারেন্টের পর্যায়ে আছেন, এইখান থেকে এই পর্যন্ত গেছেন। আমি যদি লাল কালি দিয়ে এখানে চিহ্নিত করি যে এই যে একটা অংশ শূন্য থেকে সে শীর্ষ মানে পৌঁছেছে, এই যে শীর্ষ মানে পৌঁছাবার জন্য, তাহলে তার টাইমটা এখান থেকে লেগেছে T/4। পরে এতটুকু টাইমে গেছে, আবার শূন্য মানে চলে এসেছে, সেটা কি T/2। এরপরে এই জায়গাটায় চলে এসেছে, সেটা হচ্ছে 3T/4। এবং শেষ পর্যায়ে এখানে চলে এসেছে, এটা হচ্ছে ক্যাপিটাল টি। তার মানে একটা পূর্ণ পর্যায়ে যখন সম্পন্ন করেছে, সে তার আগের যে একেবারে সাম্যাবস্থার মানটা ছিল সেই মানে কি চলে এসেছে, সেটা কি তার তড়িৎচালক বলটা হয়ে যাবে 0। কার্যকর তড়িৎচালক বল, সেই বলের জন্য আরএমএস, যেটা কিনা আসলে কাজ করতেছে, গড় বর্গমূলের বর্গমূল যে মানটা, সেটা হচ্ছে গিয়ে শীর্ষ মান বাই √2। আবার √2 এর এই ইনভার্স মানটার কত, 0.707। এটা দেখবেন বারংবার আপনার পরীক্ষায় আসবে, এটা আপনার পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, তাই প্রশ্নটাকে আমি একটু আলাদা লাল কালি দিয়ে রাখলাম। একইভাবে এরকম একটা প্রশ্নের মধ্যে যদি আপনি অর্ধচক্রে চলে যান, পূর্ণ চক্রের মানটা তো শূন্য আসতেছে, অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক বল, সেই গড়টা অ্যাভারেজ, সেটা হয়ে যাবে 2/π E0। এই 2/π এর ভ্যালুটা হচ্ছে 0.637। আচ্ছা, শীর্ষ মানের 0.637 বা 63.7% আপনি হচ্ছে গড় পাবেন। যদি আরএমএস বলতাম, আরএমএস বা রুট মিন স্কোয়ার মানে রুট মিন স্কোয়ার যে তড়িৎচালক বল আপনি ভ্যালুটা পাবেন, সেটা হচ্ছে গিয়ে 70.7%। অর্ধচক্রের জন্য আপনি গড় বিদ্যুৎ প্রবাহের কথাও যদি বলেন, ঠিক আগের মতোই একই ফর্মুলা, এটা কি তড়িৎ প্রবাহ, তাই আই দিয়ে ফর্মুলাটা, সেটা হচ্ছে 2/π × I0, সেটা হচ্ছে 0.637। তার মানে কথাটাকে এভাবে বলতে পারি,
উম, আমার যে শীর্ষ তড়িৎ প্রবাহ আছে তার 63.7% আমি এখানে মানটা পাবো। আচ্ছা, এবার কার্যকরী বিদ্যুৎ প্রবাহ যে আছে সেই কার্যকরী বিদ্যুৎ প্রবাহটা এই যে কার্যকর তড়িৎচালক বলের মতো সেই দুইটা কি কি কাজ করবে, সেটা হচ্ছে আগের মতো ফর্মুলা ইআরএমএস I0/√2, সেটা হচ্ছে 70.7% বা 0.707 আমার যে শীর্ষ মান আছে সেই মানের। আকার গুণাঙ্কের মানটা সর্বদা কি কনস্ট্যান্ট আকারে থাকে, সেটা হচ্ছে 1.11। আপনি চাইলে ব্যাপারটাকে মুখস্থ করে নিতে পারেন, আপনার মাথায় থাকবে বিষয়টা আসলে। সেটা হচ্ছে রুট মিন স্কোয়ার, যে ভ্যালুটা আসবে এবং গড় মান তাদের অনুপাত যখন আমরা নির্ণয় করব সেটা হচ্ছে 1.11 ভ্যালু আসে। এবং শীর্ষ গুণাঙ্কটা হচ্ছে আপনার শীর্ষ মান। শীর্ষ গুণাঙ্ক নাম থেকে বুঝতে পারছি উপর থাকবে কি শীর্ষ মান ডিভাইডেড বাই IRMS, সেটা হচ্ছে √2। তো এই জিনিসগুলো আপনার জন্য পরীক্ষায় বারংবার কাজ করবে, সো এগুলো যেন ভালো করে মাথায় থাকে। বিশেষ করে আপনি পরীক্ষার ক্ষেত্রে যদি বলেন, আপনি এখানে দেখতে পাবেন এগুলো থেকে যেমন ডাইরেক্ট প্রশ্ন এসেছে, ঠিক তেমনি এগুলো থেকেও আপনার প্রশ্ন সমাধান করতে বলবে, আপনি যাতে ওই চারটা ব্যবহার করে করতে পারেন। সো আমাদের থিওরির মধ্যে অল্টারনেটিং কারেন্টে IRMS বলতে কি বুঝি, I0 বলতে কি বুঝি, দুটোর মধ্যে সম্পর্ক, এবং গড় তড়িৎ প্রবাহ IAverage বলতে কি বুঝি, এইটা হয়ে গেছে। তড়িৎ প্রবাহ যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, আপনি তখন বুঝতে পারছেন তড়িৎ চালক বল এর ভ্যালুটা, গড়ের মান কত, IRMS এর ভ্যালু কত, এবং শীর্ষ মানের ভ্যালুটা কত। বিভিন্ন সময়ে তাদের মানগুলো কত কত করে থাকে। যদি বলে শুরু থেকে একেবারে শীর্ষ মানে যেতে সময় লাগে কত, আপনি কমন সেন্স থেকে বুঝতে পারতেছেন এখান থেকে এতটুকু যেতে সময় লাগে T/4, অর্থাৎ টোটাল টাইমটার 1/4 আমার টাইম লাগছে, ঠিক আছে। এবং টোটাল সময়টা যদি আপনি পূরণ করে ফেলেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন আপনার গড় মানটা তখন শেষে যে কত হয়ে যাচ্ছে, বলটা শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইটা আমাদের মোটামুটি থিওরির পার্ট ছিল। তাহলে থিওরির পার্টটা যখন ক্লিয়ার হয়ে গেছে, আমরা আস্তে ধীরে একটু সামনের দিকে আগাবো, যাতে কিনা আমরা এখানকার প্রশ্ন সলভ করতে পারি। প্রথমেই বলে দিয়েছে, খেয়াল করে দেখেন, কোন একটা দিক পরিবর্তী তড়িৎচালক বল দিয়ে দিয়েছে, এর গড় বর্গবেগের বর্গমূল মান, তার মানে ই এর মানটা কি দিয়ে দিয়েছে, IRMS দিয়ে দিয়েছে। IRMS, এই IRMS এর ভ্যালুটা বলে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে 10 ভোল্ট। বলছে তড়িৎচালক বলের শীর্ষ মানটা কত, E0 এর ভ্যালুটা কত। একটু খেয়াল করে দেখেন তো, এই যে এই জায়গাটা IRMS আর E0 এর মধ্যে একটা সম্পর্ক আপনি একটু আগে পড়ে আসছেন, তাহলে আমি কি লিখতে পারতাম, উই নো IRMS RMS, একটু ঠিক করে দিচ্ছি এই জায়গাটায়, IRMS আমরা ভ্যালু নিচ্ছি, RMS এটার মানটা হচ্ছে E0/√2। তাহলে আমাকে শীর্ষ মান বের করতে বলেছে, এটা হচ্ছে E0, তাহলে √2 ইন্টু IRMS, √2 ইন্টু কত, 10। √2 এর ভ্যালু মনে হয় আমরা জানি, সেটা হচ্ছে 1.41। তাহলে 1.41 দিয়ে দেই, তাহলে 14.1 এরকম কিছু একটা অ্যান্সার আমার কিন্তু চলে আসার কথা। দেখি তো 14.1 এরকম কোথাও আসছে কিনা, এই যে দেখেন আমার রেজাল্ট চলে আসছে ডি নাম্বারে। তাহলে সেখান থেকে আমি মানটাও বের করতে পারলাম। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-21-এর এই প্রশ্নটা IRMS এবং E0 এর মাধ্যমে আপনি ম্যাথটা কিভাবে বের করবেন, এই ব্যাপারটা কিন্তু আপনার কাছে এখন ক্লিয়ার হয়ে গেল। তাহলে 5 সেকেন্ড একটু খেয়াল করেন এই প্রশ্নটায়, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, আপনার কাছে যেহেতু এই ব্যাপারটা এখন সহজ লাগছে, যে আপনি বুঝতে পারছেন যে আমার রেজাল্টটা হয়ে যাচ্ছে এটা 14.14 ভোল্ট। সো এবার আমি একটু সামনের দিকে আগাচ্ছি। সামনে আগালে আমাকে বলছে, সরি, দিক পরিবর্তী প্রবাহের বর্গমূলীয় গড় মান শীর্ষ মানের কতটুকু। সেম টাইপের একটা ম্যাথ একটু আগে করে আসলাম, যে এই জায়গাটায় প্রবাহ বলেছে, যেহেতু আমি প্রবাহের অংশটাই লিখছি, তাহলে সেখান থেকে আমি লিখে ফেলছি যে IRMS I0/√2। তাহলে এইটার ম্যাথটা চলে আসতেছে 0.707 I0। তাহলে শীর্ষ মানের কতটুকু, 707। আপনাকে যদি পার্সেন্টেজের কথা বলি,
এখান থেকে আমি কিন্তু এটা ইজিলি বলতে পারি 70.7%। কারণ আমরা জানি পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ করা, তাহলে এই মানটা চলে আসে, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসছে 70.7%। এটাই হচ্ছে কি আমাদের রেজাল্ট। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 20-21-এর এই প্রশ্নটাও কিন্তু খুব একটা কঠিন না। আপনি যদি থিওরির এই যে এর আগের স্লাইডেও লিখে দিয়ে এসেছি আমরা, সেটা কি ছিল, IRMS I0/√2, সেটা হচ্ছে 0.707। এটাই আমাকে জানাচ্ছে পার্সেন্টেজে তার ভ্যালুটা কতটুকু আসে। তাহলে আমি যদি পার্সেন্টেজে বলি, সেটাকে আমি কত 100 দিয়ে মাল্টিপ্লাই করে 70.7% কথাটা লিখতে পেরেছি। তাহলে একটু খেয়াল করে দেখেন, 5 সেকেন্ড আপনি এই জিনিসটা দেখে বুঝতে পারছেন কিনা মানটা আমি কিভাবে বসিয়েছি। ঠিক আছে, আপনার কাছে যেহেতু এই ব্যাপারটা এখন সহজ লাগছে, আমি তাহলে এইবার একটু খেয়াল করে দেখি। আমাকে বলে দিয়েছে যে এইখানটায় পরিবর্তী প্রবাহ, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ ঠিক আছে, আমাদের পরিবর্তী প্রবাহ আই, এটার মানটা বলেছে। আমরা মনে একটা ফর্মুলা পড়েছিলাম, I = I0 সাইন ওমেগা টি। তাহলে এই জায়গাটায় শীর্ষ মানের ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, I0, এইটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, ওমেগা। আমাকে বলেছে পর্যায়কালের মানটা কত। দেখেন তো আমি ওমেগা লিখতে পারছি, ওমেগার ভ্যালু কত, সেটা হয়ে যাচ্ছে 40 পাই। ওমেগার জায়গায় আমি লিখতে পারতাম টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি, এটা হচ্ছে 40 পাই। পাই পাই বোথ সাইড থেকে কাটা, এবং আমি এই জায়গাটায় পেয়ে যাচ্ছি T = 1/20। কারণ 2 আর 40 দিয়ে কাটাকাটি করলে এটা 1/20 হয়। 1/20 এই জায়গাটায় লিখতে পারছি 0.0, 5 20-এ 100, তাহলে এটা হয়ে যাচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে বি, যেটা কিনা আমাদের জন্য সঠিক অ্যান্সার। তাহলে রাজশাহী ইউনিভার্সিটির 19-20-এর প্রশ্নটা জাস্ট তুলনা করেই কিন্তু আমরা প্রশ্ন থেকে বুঝতে পারছি যে অ্যান্সারটা কিভাবে চলে আসে। ম্যাথমেটিক্যাল একটা দুইটা ফর্মুলার কম্বিনেশন যেহেতু, তুমি 10 সেকেন্ড একটু খেয়াল করো তুমি ব্যাপারটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তো তুমি যেহেতু এইভাবে দুইটা রিলেট করে মোটামুটি বুঝতে পারছো যে মানগুলো কিভাবে আসে বা আমাদের কিভাবে ক্যালকুলেশন করা উচিত, এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে আগালে আমাকে বলে দিয়েছে একটা প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহকে, সেই তড়িৎ প্রবাহটা কতটুকু, এই যে এতটুকু, এই অ্যাম্পিয়ার সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের গড় বর্গীয় বর্গমূলের মানটা কত, এইটা আপনার কাছে জানতে চেয়েছে। আচ্ছা, IRMS এই ভ্যালুটা যদি আমি বের করতে চাই, আমি মনে হয় একটু আগে এটা দিয়ে আপনাকে একটা MCQ করিয়ে দিয়েছি। IRMS হচ্ছে গিয়ে I0/√2। আপনি একটু আগে ফর্মুলা লেখা শিখেছেন যে ভাইয়া এই ধরনের ফর্মুলাগুলো লিখলে আমি এটা কিভাবেও লিখতে পারতাম, I = I0 সাইন ওমেগা টি। তার মানে এই I0টা হচ্ছে এখানকার 100। তাহলে আমি লিখতে পারছি 1/√2 কে লেখা যায় 0.707 ইন্টু কত, 100। তাহলে আমি এখানটাতে লিখে দিচ্ছি I0 এর ভ্যালুটা, সেটা হয়ে যাচ্ছে 100। তাহলে আমাদের আনসারটা চলে আসছে 70.7 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অ্যান্সার এ চলে আসলো। তাহলে সমীকরণের সাথে আমার রাশিটাকে রিলেট করা এবং সেই অনুযায়ী মান বসালেই আমি বলতে পারছি আমার কতটুকু অ্যান্সার এই ক্ষেত্রে চলে আসছে। তাহলে এটার দিকে একটু ভালো করে 5 সেকেন্ড খেয়াল করো, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19-এর এই প্রশ্নটা তোমার জন্য সম্পূর্ণরূপে ক্লিয়ার থাকে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের কাছে মোটামুটি যদি এই ব্যাপারটা এখন ক্লিয়ার থেকে থাকে, আমরা এবার একটু সামনের দিকে আগাতে পারি। আমাকে বলছে 50 হার্জ কম্পাঙ্কের একটা এসি সিগন্যাল, মানে অল্টারনেটিং কারেন্ট একটা সিগন্যাল আর কি,
তো ওই সিগন্যালের শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কতটুকু মিলি সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, আমি একটু টাইমটা বের করি, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি তোমাকে একটু আগে গ্রাফ দিয়ে বুঝিয়েছিলাম যে এই যে গ্রাফ দিয়ে সময় যাচ্ছে, এইখানটায় সময় যাচ্ছে, তাহলে এই সময়টা যাওয়ার সময় আমি যদি লাল কালি দিয়ে ব্যাপারটুকু বলতাম, একদম আদি বিন্দু থেকে এই শীর্ষ বিন্দু পর্যন্ত গেছে, এতটুকুর জন্য যে টাইমটা লেগেছে সেই টাইমটাকে আমরা বলতাম T/4। তারপরে যতটুকু টাইম গেছে এটা টোটাল টাইমের কত, অর্ধেক, T/2। তারপরে আবার শীর্ষ মানে গেছে, সেটা গেছে এই পর্যন্ত, সেটাকে আমরা বলবো 3T/4। এবং ফাইনালি যখন চলে গেছে সেটাকে আমরা বলতাম ক্যাপিটাল T। এখন আমি বুঝতে পারছি আদিমান থেকে শীর্ষ মানে পৌঁছানোর যে ব্যাপারটা, সেইটা কিন্তু শূন্য থেকে চলে যায় কতটুকু টাইমের ভেতরে, T/4 এর ভেতরে চলে যায়। তাহলে আমি ব্যাপারটাকে লিখতে পারতাম যে T/4, এই সময়টা, এই সময়টা হচ্ছে গিয়ে টোটাল আমার টাইমটা। এটাকে ধরো আমি T' দিয়ে বলছি, হ্যাঁ, এটা হচ্ছে টোটাল টাইমটা, এটাকে আমি T' দিয়ে বললাম। আমরা জানি এই সময়ের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা কেমন, 1/f। তাহলে আমি এখানে T' লিখতে পারছি 1/f। এফ বলে দিয়েছে কত, 50 হার্টজ, তাহলে 1/50। বাট একটু মাথায় রাখতে হবে, আমাকে বলেছে কত মিলি সেকেন্ড সময় লাগে, এককটার দিকে একটু খেয়াল রেখো। তাহলে 1/550, তাহলে এটাকে কত বলতে পারবো, 0 পয়েন্ট, তাহলে জিরো হলো, জিরো দিয়ে এরপর 2 বলতে পারছি। তারপরে মিলি সেকেন্ড, যেহেতু 1 সেকেন্ড সমান 1000 মিলি সেকেন্ড, তাহলে আমি এই জায়গাটায় গুণ করে দিচ্ছি, তাহলে এই জায়গাটায় হয়ে যাচ্ছে কত, 2, এটা হয়ে গেল 20। তাহলে এই পুরা T''টার ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের T/4, টোটাল পর্যায়কালের 1/4, সেটার ভ্যালু হচ্ছে গিয়ে 20। তাহলে টি এর ভ্যালু কত চলে আসবে, 4×20 = 80। তাহলে ব্যাপারটা আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার আছে যে ভাই এটার যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আমরা বের করতে পারলাম। তো তোমরা এটার দিকে একটু ভালো করে খেয়াল করো, আগে এই মান পর্যন্ত বসানো পর্যন্ত বোঝো যে এই ক্ষেত্রে মানটা যে আসলো, এই মানটা আমি বসানোটা বুঝতে পারলাম কিনা। তারপরে আমি বাকি মানটার আবার বসানোটা বুঝা নিয়ে সামনে আগাই। ঠিক আছে, এই 20 পর্যন্ত যে তুমি এসেছো, এখন একটু খেয়াল করো এই যে সময়টা এসেছে, এই সময়টার টিটাকে কিন্তু আমি এই জায়গাটায় প্রকাশ করছিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাকে যদি পারফেক্ট পর্যায়কালের অংশের টাইমটা পেতে হতো, তাহলে যে সময়টা এসছে সেই সময়টার বা পুরো পর্যায়কালটার কত, সে পুরো সময়টার 4/1 আমাকে মান নিতে হচ্ছে। তার মানে 20/4। একটু আগে এই যে ফরম্যাটটা দেখেছি, এই ফরম্যাটটাই কিন্তু আমরা ব্যবহার করছি। তাহলে কত, 20/4 হয়ে গেলে 5 চলে আসলো, তাহলে সেটা হয়ে যাবে 5, এবং সময়টা আসবে কিন্তু মিলি সেকেন্ড এককে। তাহলে মানটা চলে আসছে এই ডিতে, সেটা হলো 5 মিলি সেকেন্ড। কথাটা আবার একটু বুঝিয়ে বলি, গ্রাফ থেকে যেহেতু ব্যাপারটা বুঝতে হতো, সবার প্রথম বুঝছি একটা নির্দিষ্ট মান থেকে T/4 সময়, টোটাল পর্যায়কালে T/4 সময়ে আমাদের এই জায়গাটায় যে মানটা আসে সেই মানে সে শীর্ষ মানে পৌঁছায়। এখন সময়টাকে কম্পাঙ্কের মাধ্যমে আমি একটা সময় বের করলাম। এই যে টোটাল সময়টা, এই যে পুরা টোটাল টাইমটা, এই যে টোটাল টাইমটা, এই টোটাল টাইমটাকে আমি T' হিসেবে ইন্ডিকেট করেছি। আমরা জানি টোটাল পর্যায়কালের কম্পাঙ্কের সাথে সম্পর্ক সেটা হচ্ছে 1/f। তাহলে এফ এর ভ্যালু বসিয়েছি, বলেছে মিলি সেকেন্ড, তাহলে সেকেন্ডে নেওয়া যাচ্ছে না, মিলি সেকেন্ডের জন্য 1000 দিয়ে গুণ দিতে হয়েছে। তারপরে আমি মানটা পেয়েছি। এখন এই যে টোটাল মানটা দেখো, টোটাল মানটা, এই যে ইয়েলো টোটাল মানটা, এই মানটার একটা ছোট্ট পার্ট, এই পার্টটা হচ্ছে T/4, যেটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে টোটাল মানটা এসেছে T', ওই T'-এর 1/4, তার মানে আমার 5 মিলি সেকেন্ড। তাহলে অ্যান্সারটা ডি হয়ে গেল। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে 18-19-এর প্রশ্ন, এটা কিন্তু তোমার কাছে ফুললি ক্লিয়ার হয়ে গেছে। তুমি একটু ঠান্ডা মাথায় 5 সেকেন্ড তাহলে খেয়াল করো, যাতে কিনা তুমি গ্রাফের সাথে রিলেট করে ম্যাথটা বুঝতে পারো।
ঠিক আছে, যদি তোমার কাছে এই ব্যাপারটা এখন মোটামুটি বোঝা থাকে, এবার একটু সামনের দিকে আমরা আগাচ্ছি। বলেছে 220 ভোল্ট আপনি সরবরাহ করছেন, এর শীর্ষ মানটা কত? এতটুকু জানার কথা। আপনি সরবরাহ করছেন, সেই সরবরাহের ব্যাপারটাই হচ্ছে গিয়ে কত, আপনি IRMS সরবরাহ করে থাকেন, এবং এর শীর্ষ মানটা হচ্ছে I0, এদের সাথে সম্পর্ক √2। তাহলে I0 এর মানটা হবে √2 ইন্টু IRMS। IRMS এর ভ্যালুটা কত বলে দিয়েছে? 220 ভোল্ট, এবং আমরা এটা মোটামুটি সবাই পরিচিত, এটার ভ্যালুটা প্রায় 311-র কাছাকাছি চলে আসে, যেটা কিনা হচ্ছে 3 নাম্বারটা। এবং এটা আমাদের বইতেও আলাদা করে আবার প্রুফ করে দেওয়া ছিল, যেটা কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 18-19-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সো এটা যেহেতু কাছাকাছি একটা ম্যাথ, এবং আমরা এরকম প্রশ্ন প্রায় আরো 3টা করেছি, তাই আমি এটার দিকে ম্যাথটা করে দেওয়ার পর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেটা হলো, আমাকে দিক পরিবর্তী প্রবাহের মান সর্বোচ্চ মান হতে শূন্য মানে পৌঁছাতে কতটুকু সময় লাগে জানতে চেয়েছে। একটু আগে একটা গ্রাফ দিয়ে একটা বড় ম্যাথ করে দিলাম, এতটুকু বুঝে যাওয়ার কথা। এই টোটাল অংশটার টাইম, শূন্য থেকে যদি টাইমে যেতে সময় লাগে, তাহলে অর্ধেকের টাইমটা কত হয়ে যাবে এই জায়গাটায়? T/2। T/2 এর অর্ধেকের কথা যদি বলি, এই জায়গাটায় কত হয়ে যাবে? T/4। এবং এই দুইটার অর্ধেক যদি আমি মান বের করি, সেটা হবে 3T/4। বাচ্চারা খেয়াল করেন তো, শীর্ষ মান হতে এই মানে পৌঁছে গেছে, তার মানে কতটুকু টাইমের ডিফারেন্স আছে এই দুইটার মাঝখানে? T/2 মাইনাস T/4, বা এই দুটোর মাঝখানে বলতাম, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যেত T/4 পরিমাণ ডিফারেন্স আছে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে শীর্ষ মান থেকে শূন্য মানের ডিফারেন্স, অথবা শূন্য মান থেকে শীর্ষ মানের ডিফারেন্স, যাই বলেন না কেন, অ্যান্সারটা হয়ে যাবে T/4, যেটা কিনা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 18-19-এর প্রশ্ন। ঠিক আছে, আমরা এবার একটু সামনের দিকে এগিয়ে যাই। যখন আমরা এই পর্যন্ত বুঝে গেছি, আমরা এখন জানতে চাচ্ছি এসি উৎসের ক্ষেত্রে IRMS কোনটা সঠিক। একটু আগে আমরা ফর্মুলা পড়ে এসেছি এবং সবার প্রথম ম্যাথও করে এসেছি। IRMS আমার শীর্ষ যেই মান, সে শীর্ষ মানের 1/√2 গুণ, অথবা √2 দিয়ে ভাগ করা। তাহলে দেখেন তো এটা নাম্বারের সাথে মিলে যাচ্ছে কিনা, যেটা আমাদের চিটাগাং বিশ্ববিদ্যালয়ের 18-19-এর একটা প্রশ্ন। যেহেতু থিওরিটিক্যালি একটা অংশ, জাস্ট ফর্মুলা কোনটা মিলে কোনটা মিলে না, তাই আমি ম্যাথটা এবার একটু সামনের দিকে এগিয়ে যাই। একটা এসি প্রবাহের কম্পাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয় এটা জানতে চেয়েছে। আপনি একটু আগে দেখেছেন যে ওমেগা ইজ ইকুয়ালস টু টোয়াইস পাই বাই টি। এটাকে আবার আমরা লিখতে পারতাম যে টি ইজ ইকুয়ালস টু 1/f। তাহলে এফ কে লেখা যায় কত? 1/t। তাহলে 1/t, এই যে টোয়াইস পাই ইন্টু 1/t, এই জায়গাটা লিখতে পারবো টোয়াইস পাই এফ। তার মানে আমি এখান থেকে এটা শিওর হলাম, ওমেগা ইজ ইকুয়ালস টু টোয়াইস পাই এফ। তাহলে এফ এর জায়গায় কি লিখতে পারবো? ওমেগা বাই টোয়াইস পাই। তাহলে এটাই আমাদের রেজাল্ট হয়ে গেল, এবং এটাকে আমি লিখতে পারছি নাম্বারটা, যাতে কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 16-17 প্রশ্নটার সমাধান হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই সমাধান করতে পেরেছি। যদি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার থেকে থাকো, আমি তাহলে একটু সামনের দিকে আগাই, এবং আমি দেখতে পাচ্ছি একটা পূর্ণ চক্রের জন্য দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের গড় মানটা কতটুকু হবে। একদম পূর্ণ চক্র নিয়েছে, পূর্ণ চক্র নিয়ে দিক পরিবর্তির গড় মানটা কত সেটা আমাদেরকে বলেছে। আমরা জানি পূর্ণ চক্র যদি নেওয়া হয়, তখন তার মানটা হয়ে যায় 0। ঠিক আছে, তাহলে সেই মানটা হচ্ছে গিয়ে 0। এটাই হচ্ছে গিয়ে আমাদের রেজাল্ট। দেখো, এই পর্যন্ত মোটামুটি তোমার কাছে ক্লিয়ার আছে কিনা এই মানগুলো বোঝার ক্ষেত্রে, কারণ আমরা জানতাম যে গ্রাফে যদি এখান থেকে শুরু করে পূর্ণ চক্র নিয়ে ফেলে, টোটাল টাইম ক্যাপিটাল টি, যেটা কিনা হচ্ছে পূর্ণ চক্র, তখন কিন্তু মানটা চলে আসে আবার আগের পর্যায়ে, যেটা কিনা হচ্ছে 0। ঠিক আছে, ঠিক আছে। আমরা যদি এই পর্যন্ত মোটামুটি বুঝে থাকি, এবার আমরা একটু সামনের দিকে আগাই।
এবার আমাকে বলেছে যে যদি তড়িৎ প্রবাহের সমীকরণ আই আমাকে কিভাবে বলে দেওয়া থাকে এবং আইটা হচ্ছে একটা টি এর অপেক্ষক, তাহলে তড়িৎ কম্পাঙ্ক এবং আই আরএমএস এর ভ্যালুটা কত। আমরা জানি সমীকরণটাকে খুব সহজেই লিখে ফেলা যায়। আই আরএমএস, এটার যদি ভ্যালু লিখতে চাও, বা তোমরা আই আরএমএস না লিখে বড় সমীকরণটা থেকে একবারেই দেখিয়ে দেই, সেটার প্রুফের দিকে আর এখন অংশে না যেয়ে যদি ডিরেক্টলি বলি, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এই জায়গাটায় তাহলে দেখতে পাচ্ছি আই নট এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এই অংশ অনুসারে, সেটা হচ্ছে গিয়ে 20, হলো 20। বলছে যে ওমেগার যে ভ্যালুটা আছে, সেই ওমেগার ফর্মুলাটা টোয়াইস পাই এফ, একটু আগে যেটা প্রমাণ করে এসেছি, এইটার মানটা দেখো এই জায়গাটায় বলে দিয়েছে 628। 628, তাহলে এফ এর মানটা কত হবে? 628 বাই 2 × 3.14। একটু বোঝার চেষ্টা করেন, 3.14 এই জিনিসটা যে আছে এর দুই গুণই কিন্তু হচ্ছে গিয়ে 6.28। তাহলে আমি যে 6.28 এই অংশটা ব্যবহার করছি, তাহলে এটাকে কিন্তু এভাবে লিখতে পারবো, 628 2 × 314। দশমিকের জন্য লিখতে পারছি 1, তারপরের দুই ঘরের জন্য 0। তাহলে এই পুরোটা কাটাকাটি করলাম, অ্যান্সার চলে আসলো 100। তাহলে আমাকে যে চেয়েছে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের মানটা কত চলে আসছে? এই জায়গাটা চলে আসছে 100 হার্জ। তাহলে এফ তো আমি শিওর হয়ে গেলাম 100 হার্জ, দেখতে পাচ্ছি 100 হার্জের উত্তর এই জায়গাটায় মাত্র দুইটা আছে, এ নাম্বার অপশন আছে আর সি নাম্বার আছে। তাহলে বি আর ডি কোনোভাবে হওয়া সম্ভব না। এখন বুঝি 1 নাম্বার হবে নাকি সি নাম্বারটা হবে, মানে এ হবে নাকি সি হবে। আমাকে বলছে আই আরএমএস কত। আপনি এতটুকু জানেন যে ভাইয়া আই আরএমএস এইটার সূত্র একটু আগে 3টা ম্যাথ করেছি, এবং সেটা ছিল আই নট যে মানটা থাকবে বাই √2। তাহলে আই নট এর মান দেওয়া আছে 20, 20 ডিভাইডেড বাই √2, তাহলে সেটার মানটা চলে আসে 14.14। এবং আপনাদের ক্লাসের শুরুতে যখন আমি ক্লাস নিয়েছি, সেটা অফলাইনে হোক কিংবা অনলাইনে হোক কিংবা অন্যান্য ক্লাসগুলোতে রেকর্ডেডে, আমি কিন্তু ক্যালকুলেটরের ভেতরে ক্যালকুলেশন কিভাবে করতে হয়, তাছাড়া আপনি যদি ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চান, রুটের ক্যালকুলেশন থেকে শুরু করে অনেকগুলো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয় সেগুলো বুঝিয়ে দিয়ে রেখেছি। আপনার যদি বুঝতে অসুবিধা হয়, আপনি তাহলে অন্যরকম পাঠশালাতে ভিডিওগুলো দিয়ে দেওয়া আছে, আপনি সেগুলো যেও প্লেলিস্ট থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। সেটা আপনার জন্য ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন অনেক সুবিধা হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা চলে আসছে কত? এই নাম্বারটা আমার ফ্রিকোয়েন্সি চলে আসতেছে, এবং আই আরএমএস এর ভ্যালুটাও কিন্তু চলে আসতেছে। এটাই আমার কাছে জানতে চেয়েছে। সো এটাই হয়ে যাচ্ছে আমাদের এখানে রেজাল্ট। বড় একটা ম্যাথ যেহেতু, 5 সেকেন্ডের মতো সময় দিচ্ছি, একটু খেয়াল করে দেখো তুমি এই জায়গাটা বুঝতে পারছো কিনা মান বসাবার পর। ঠিক আছে, তুমি যদি মোটামুটি এটার দিকে খেয়াল করে একটু বুঝে থাকো, এইখানের প্যাটার্নের সেম প্যাটার্নেরই একটা প্রশ্ন তুমি আবার দেখতে পাবে, সেটা হচ্ছে এই ধাঁচের প্রশ্নগুলো। একটু খেয়াল করে দেখো, তোমাকে বলে দিয়েছে এই জায়গাটার মানটা তুমি জানো, এইটা তোমার পড়া অন্যতম সমীকরণ আই ইজ ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি প্লাস আদি দশার মানের সাথে মিলে যায়। তাহলে আমি এখান থেকে আই নট এর ভ্যালুটাকে কত বলতে পারবো? আমি আই নট এর ভ্যালুটাকে সমীকরণের সাথে মিলিয়ে ডাইরেক্টলি লিখতে পারছি, আসতেছে 200। তাহলে এটার মানটা হয়ে যাবে 200। যদি বলো যে ভাইয়া এই ক্ষেত্রে আমাকে কি চেষ্টা করতে বলেছে, বলেছে কম্পাঙ্ক আর প্রবাহ মাত্রা শীর্ষমান। আই নট তো পেয়ে গেছি শীর্ষমান, সেটা 200 অ্যাম্পিয়ার। তাহলে 200 অ্যাম্পিয়ার যেহেতু পেয়ে গেছি, দেখতে পাচ্ছি 200 অ্যাম্পিয়ার দুটো অপশনে আছে, এ তে আছে, ডি তে আছে। তাহলে 2 আর 3 এই দুইটা হওয়া সম্ভব না, বি আর সি। এ আর ডি এর কোনটা হবে এটা বুঝতে পারবো কম্পাঙ্ক বের করে। বুঝতে পারছি এখানকার ওমেগা মিলে যাচ্ছে 314-র সাথে, তাহলে ওমেগার ভ্যালুটা হচ্ছে গিয়ে 314। আমরা জানি ওমেগাকে লেখা যায় টোয়াইস পাই এফ, 314। দেখেন আপনি চাইলেই কিন্তু এফ এর ভ্যালুটা এখন লিখতে পারেন, সেটা হচ্ছে 314/2। পাই এর ভ্যালুটাকে আমি লিখছি 3.14। আপনি 14 লিখবার পর আপনি এটাকে চাইলে পরের লাইনেও লিখতে পারবেন, 314/2 × 314, আর দশমিকের জন্য 1, তারপরের 2 শূন্য।
তাহলে 314, 314 কাটা, এটা দিয়ে পেয়ে যাচ্ছি কত? 50 হার্জ। তাহলে দেখি তো কোন জায়গাটায় 50 হার্জ আর 200 অ্যাম্পিয়ার দেওয়া আছে। দেখেন ডি নাম্বার অপশনে দেওয়া আছে 50 হার্জ এবং 200 অ্যাম্পিয়ার। তাহলে এই অংশটার জন্য আমার দিক পরিবর্তী প্রবাহের অংশগুলো হয়ে গেল। তার মানে আপনি দিক পরিবর্তী প্রবাহ যখন পড়তে যাবেন, আপনার ফর্মুলাগুলো যেমন ডিটেলে মনে থাকতে হবে বা বুঝতে হবে, অর্ধচক্র হোক, পূর্ণচক্র হোক, গড় প্রবাহ, আমার রুট মিন স্কোয়ার ভ্যালু অথবা গড় বর্গমূলীয় বর্গমান ভ্যালু, একই সাথে তার শীর্ষ মান তড়িৎ প্রবাহের জন্য, তড়িৎ চালক শক্তির জন্য, প্রত্যেকটা থেকে যেমন ম্যাথও আসবে, থিওরিটিক্যালও আসবে। এবং সবার লাস্টে আপনি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা করে ফেললেন, আপনি বুঝতে পারলেন আপনার শুধু থিওরিই না, বরং সব ধাঁচের একই রকম প্রশ্ন অলরেডি করা শেষ হয়ে গেছে। তাহলে এই অধ্যায়ের থিওরি থেকে শুরু করে যত টাইপের ম্যাথ, সেটা আপনার জন্য বোঝা হয়ে গেল। ঠান্ডা মাথায় আপনার হাতে যে বইটা আছে বা যে বইটা আপনি ফলো করেছেন, সেটাকে পড়ে ফেলেন, সেটা সবগুলো প্রশ্ন নিজে নিজে আগে সলভ করেন। সেখানে যে প্রবলেম গুলো হবে সেগুলোও দেখতে পাবেন। আপনার যে কনসেপ্ট বুক দেওয়া আছে বা সলিউশন বুক গুলো দেওয়া আছে, সেখানে আমরা করে দিয়ে রেখেছি। কোনো প্রবলেম তারপর ফেস করলে আপনার কিউএনএ আছে, সেখানে আমরা সর্বদা চেষ্টা করছি আপনাকে হেল্প করে যাওয়া। যদি থিওরি গুলো আরো ডিটেলে পড়তে চান, অন্যরকম পাঠশালায় সেগুলো আমরা অলরেডি ক্লাস নিয়ে রেখেছি, ইউটিউবে সেই ভিডিওগুলো দেওয়া আছে। তাই এখানে ঠান্ডা মাথায় তুমি পড়তে থাকো, যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম হলে আমরা তো আছি। সো তোমাদের জন্য অনেক শুভকামনা। ঠান্ডা মাথায় পড়তে থাকলে ইনশাল্লাহ দেখবে এই অধ্যায়টাও তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে।